নিকষ কালু রাতের ডাক। গভীর রাত, চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা শেয়ালের হাঁক ছাড়া আর কোনো শব্দ নেই। শ্রাবণ মাস, অবিরাম বৃষ্টির ধারা গত ৩ দিন ধরে একটানা ঝরছে। রামজীবনপুরের ছোট গ্রামটি যেন এক গভীর নিদ্রায় মগ্ন। বিদ্যুতের সামান্য আলোটুকুও আজ দেখা যাচ্ছে না। ঘন মেঘে ঢাকা আকাশ, তারার বা চাঁদের কোনো চিহ্ন নেই। এই ঘোর অন্ধকারেই গ্রামের একমাত্র প্রাচীন বটগাছটার নিচে বসেছিল বছর ৩৫-এর নিবারণ। তার হাতে একটা পোটলা, তাতে একটা পুরনো হারিকেন। হারিকেনের কাঁপা কাঁপা আলোয় তার মুখটা দেখা যাচ্ছিল, যেখানে ভয় আর ক্লান্তি স্পষ্ট ফুটে উঠেছে। চোখের নিচে কালি, যেন কত রাত সে ঘুমায়নি। নিবারণ কোনো সাধারণ গ্রামবাসী নয়, সে এই অঞ্চলের একমাত্র ভুতুরে গল্প সংগ্রাহক। বিভিন্ন গ্রাম থেকে ঘুরে ঘুরে সে অলৌকিক ঘটনার বিবরণ সংগ্রহ করে আর সেগুলোকে কাগজে কলমে লিপিবদ্ধ করে। আজ সে এসেছে রামজীবনপুরের প্রান্তে অবস্থিত শ্মশান ঘাটের কাছাকাছি, যেখানে একটা পরিত্যক্ত ভিটে আছে। গ্রামবাসীরা বলে সে ভিটেতে নাকি এক অপার্থিব শক্তি বাস করে। সেই শক্তি নাকি রাতে নির্জন পথে চলা মানুষকে পথ ভুলিয়ে দেয় আর তারপর তাদের নিয়ে যায় এক অজানা গহ্বরে, যেখান থেকে কেউ আর ফিরে আসে না। নিবারণ এই গল্পগুলো শুনে এখানে এসেছে সেই রহস্যের উন্মোচন করতে। সে জানে এই কাজটা বিপজ্জনক, কিন্তু তার মনের গভীরের অনুসন্ধিৎসা তাকে বিশ্রাম নিতে দেয় না। গত 2 দিন ধরে সে এই ভিটের চারপাশে ঘোরাঘুরি করছে, রাতের পর রাত জেগে আছে, কিন্তু আজ পর্যন্ত কোনো অস্বাভাবিক কিছু তার চোখে পড়েনি। গ্রামের লোক তাকে পাগল বলে, কিন্তু সে জানে সে যা করছে তার সত্যের অন্বেষণ। হঠাৎই এক অস্বাভাবিক শব্দ তার কানে এলো, যেন কেউ শুকনো পাতা মারিয়ে হেঁটে আসছে। হারিকেনটা নিবারণের হাতে কেঁপে উঠল। শব্দটা ক্রমশ কাছে আসছে। সে তার শ্বাস বন্ধ করে দিল, কান পেতে শুনল। বাতাসের শো শো শব্দ, আর তার সাথে মিশে আছে একটা চাপা গোঙানি। এ তো মানুষের গলা নয়। নিবারণের হাত পা ঠান্ডা হয়ে এলো। সে মনে মনে সাহস সঞ্চয় করল। পিন পতন নীরবতা, শুধু শব্দটা ক্রমেই তীব্র হচ্ছে। তার মনের মধ্যে এক অস্থিরতা কাজ করছিল। এই মুহূর্তে তার মনে হলো সে যেন এক অদৃশ্য শক্তির জালে আটকে পড়েছে। নিবারণের মনে পড়ল তার মায়ের কথা। মা তাকে সবসময় বলতেন, নিবারণ, এই জগতে এমন অনেক কিছু আছে যা আমাদের ধারণার বাইরে। সব কিছুর পেছনে ছোটাটা বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু নিবারণ মায়ের কথা শোনেনি। তার মন যে এই অজানাকে জানতে চায়। শব্দটা আরও স্পষ্ট হলো। এবার স্পষ্টতই একটা কান্নার সুর। কিন্তু সে কান্নার সুর যেন কোনো মানবীয় কণ্ঠ থেকে আসছে না, এ যেন কোনো অতৃপ্ত আত্মার আর্তনাদ। নিবারণ উঠে দাঁড়ালো, হারিকেনটা উঁচু করে ধরল। তার চোখ গেল বটগাছের দিকে। গাছের ডালগুলো অন্ধকারে যেন এক ভয়ানক রূপ ধারণ করেছে। হঠাৎই একটা ছায়া বটগাছের ডাল থেকে নেমে এলো। প্রথমে সে মনে করল সেটা হয়তো কোনো বাদুড় বা বড় পাখি, কিন্তু যখন ছায়াটা মাটিতে পড়ল, নিবারণ শিউরে উঠল। সে যেন একটা মানুষের অবয়ব, কিন্তু তার শরীরটা কালো আর তার চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের গোলার মতো। নিবারণ ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। তার সারা শরীরে যেন বরফ ঢেলে দেওয়া হলো। সে বিশ্বাস করতে পারছিল না যা সে দেখছে। এ তো কোনো রূপকথা নয়, এ তো তার চোখের সামনে ঘটছে। ছায়াটা ধীরে ধীরে নিবারণের দিকে এগিয়ে আসতে লাগল। তার হাঁটার শব্দ ছিল না, সে যেন হাওয়ায় ভাসছে। নিবারণ জ্ঞান হারানোর উপক্রম। সে চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করল। সে নিজেকে বোঝালো এটা তার মনের ভুল,
বৃষ্টির রাতে তার মনের ভয় তাকে হয়তো বিভ্রম দেখাচ্ছে। কিন্তু যখন সে চোখ খুলল, দেখল ছায়াটা তার একেবারে সামনে। তার জ্বলন্ত চোখ দুটো নিবারণের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। একটা ঠান্ডা বাতাস নিবারণের গা ঘেঁষে বেরিয়ে গেল। তার গলার স্বর আটকে গেল, কোনো চিৎকার তার মুখ থেকে বের হলো না। ছায়াটা তার দিকে হাত বাড়িয়ে দিল। নিবারণের মনে হলো তার বুকের ভেতর থেকে যেন আত্মাটা বেরিয়ে যাচ্ছে। সে অনুভব করল একটা তীব্র টান, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে তার দিকে টানছে। সে নিজেকে মুক্ত করার চেষ্টা করল, কিন্তু তার শরীর অসাড় হয়ে গিয়েছিল। ছায়াটা তার হাত ধরে টানতে লাগল। নিবারণ প্রতিরোধের কোনো শক্তি পেল না। সে টানতে টানতে এগিয়ে চলল সেই পরিত্যক্ত ভিটের দিকে। তার মনে হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। এই শক্তি কে? কি চায় সে? তাকে কোথায় নিয়ে যাচ্ছে? তার সামনে শুধুই অন্ধকার আর এক অজানার ভয়। ছায়াটা নিবারণকে টেনে নিয়ে যাচ্ছিল সেই পরিত্যক্ত ভিটের দিকে। ভিটেটা জঙ্গলে পরিপূর্ণ, বড় বড় গাছপালা আর আগাছায় ঢেকে গেছে। দিনের বেলায়ও সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছায় না, আর রাতের অন্ধকারে তো কথাই নেই। ভিটের ভাঙা পাঁচিলগুলো স্যাঁতস্যাঁতে শ্যাওলায় ঢাকা। ভেতরে ঢুকে নিবারণ দেখল পুরনো বাড়ির ভগ্নস্তূপ পড়ে আছে। দেয়ালগুলো ধসে গেছে, ছাদ ভেঙে পড়েছে। শুধু কিছু পাথরের স্তম্ভ আর ভাঙা ইটের স্তূপ দেখা যাচ্ছে। ছায়াটা তাকে একটা প্রাচীন কুয়োর দিকে টেনে নিয়ে গেল। কুয়োটা শুকিয়ে গেছে, কিন্তু তার ভেতর থেকে এক ধরনের পচা গন্ধ আসছিল। কুয়োর চারপাশে এক ধরনের কালো মাটির স্তূপ, যা দেখে মনে হচ্ছিল সেখানে কিছু পোড়ানো হয়েছে। নিবারণের মনে হলো সে যেন এক দুঃস্বপ্নের মধ্যে দিয়ে যাচ্ছে। সে চাইলেও চোখ বন্ধ করতে পারছিল না। তার চোখ যেন অদৃশ্য কোনো শক্তি দিয়ে আটকে রাখা হয়েছে। ছায়াটা তাকে কুয়োর একেবারে কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করাল। নিবারণ ভয়ে কাঁপছিল, তার হৃৎপিণ্ড যেন দ্রুত তালে বাজছিল। সে ভাবছিল, এটাই কি তার শেষ পরিণতি? সে কি এই কুয়োর ভেতরে হারিয়ে যাবে, যেমনটা গ্রামের মানুষেরা বলতো? হঠাৎই ছায়াটা কুয়োর ভেতরে একটা লোহার সিন্দুক দেখালো। সিন্দুকটা মাটির ভেতরে অর্ধেকটা পোতা ছিল। সিন্দুকটা ছিল পুরনো, তার গায়ে মরচে ধরেছিল। সিন্দুকের ঢাকনা খোলা ছিল, আর তার ভেতর থেকে একটা মৃদু আলো বিচ্ছুরিত হচ্ছিল। আলোটা ছিল নীল রঙের, যেন কোনো ভুতুড়ে আলো। নিবারণের কৌতূহল কিছুটা হলেও ভয়কে ছাপিয়ে গেল। সে আলোর দিকে তাকাল। সিন্দুকের ভেতরে কিছু জিনিস ছিল। একটা পুরনো ডায়েরি, কিছু শুকনো হাড় আর একটা ছোট পিতলের মূর্তি। পিতলের মূর্তিটা দেখে মনে হলো সেটা কোনো প্রাচীন দেবীর মূর্তি, কিন্তু দেবীর মুখটা ছিল বিভৎস। তার চোখ দুটো ছিল গভীর কালো, আর তার মুখে একটা রহস্যময় হাসি লেগেছিল। মূর্তিটার গায়ে কিছু চিহ্ন আঁকা ছিল, যা নিবারণ আগে কখনো দেখেনি। ছায়াটা সিন্দুকের দিকে ইশারা করল। নিবারণ বুঝতে পারল তাকে সিন্দুকের ভেতরে কি আছে তা দেখতে হবে। সে কাঁপতে কাঁপতে সিন্দুকের দিকে হাত বাড়ালো। তার আঙুল যখন ডায়েরিটার গায়ে স্পর্শ করল, একটা তীব্র শীতলতা তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। সে ডায়েরিটা হাতে তুলে নিল। ডায়েরিটা ছিল পুরনো, তার পাতাগুলো হলুদ হয়ে গেছে। ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, এই ডায়েরি যার হাতে পড়বে তার জীবন আর আগের মতো থাকবে না। নিবারণ ডায়েরিটা খুলল। ভেতরে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল, যা কোনো ভাষার অক্ষর নয়। তার সাথে কিছু তারিখ লেখা ছিল, যা অনেক পুরনো। ছায়াটা তার দিকে ডায়েরিটা তুলে ধরতে বলল। নিবারণ ডায়েরিটা ছায়াটার দিকে তুলে ধরল। ছায়াটা ডায়েরিটার দিকে তাকালো, আর তার জ্বলন্ত চোখ দুটো যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। সে একটা অদ্ভুত শব্দ করল, যা শুনে মনে হলো সেটা মানুষের নয়। শব্দটা শুনে নিবারণের মনে হলো সে যেন এক প্রাচীন মন্ত্রের ধ্বনি শুনছে। ছায়াটা সিন্দুক থেকে পিতলের মূর্তিটা বের করল। মূর্তিটা ধরে সে এক ধরনের অদ্ভুত নাচ শুরু করল। তার নাচটা ছিল ছন্দের বাইরে, যেন কোনো অপ্রাকৃত নৃত্য।
তার নাচতে নাচতে চারপাশে এক ধরনের বাতাস বইতে শুরু করল। বাতাসে শুকনো পাতা উড়ে যাচ্ছিল আর গাছপালা নড়ছিল। নিবারণ দেখল ছায়াটার শরীর থেকে এক ধরনের কালো ধোঁয়া বেরোচ্ছে। ধোঁয়াটা চারদিকে ছড়িয়ে পড়ছিল আর তার সাথে মিশেছিল একটা চাপা আর্তনাদ। ধোঁয়াটা যখন নিবারণের চারদিকে ছড়িয়ে পড়ল, সে অনুভব করল তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে অনুভব করল তার ভেতরের শক্তি যেন শুষে নেওয়া হচ্ছে। ছায়াটা নাচতে নাচতে আরও দ্রুত হতে লাগল। তার নাচটা যেন এক ধরনের সম্মোহনী শক্তি তৈরি করছিল। নিবারণ বুঝতে পারছিল সে এক ভয়ঙ্কর কিছুর শিকার হতে চলেছে। সে চেষ্টা করল পালানোর, কিন্তু তার শরীর অবশ হয়ে গিয়েছিল। তার মনে হলো সে যেন এক অদৃশ্য জালে আটকে গেছে। ছায়াটা নাচতে নাচতে এক উচ্চ স্বরে চিৎকার করল। তার চিৎকারটা ছিল বীভৎস, যা শুনে নিবারণের মনে হলো তার কানে তালা লেগে গেছে। চিৎকারটা যখন শেষ হলো, চারিদিক নীরব হয়ে গেল। শুধু ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু এবার সেই শব্দটা যেন এক অন্য রকম শোনা যাচ্ছিল, যেন তারা ভয় পাচ্ছে। নিবারণ চোখ বন্ধ করে ফেলল। যখন সে চোখ খুলল, দেখল ছায়াটা অদৃশ্য হয়ে গেছে। সিন্দুকটা ছিল খালি।